কলেজের পড়াশোনার ক্লান্তি ভুলে একটু শান্তি খুঁজতে বের হয়েছিলাম আমরা 6 জন। রহমান, সাগর, নিলয়, তানিয়া, নুসরাত আর প্রিয়া। গন্তব্য রহস্যে মোড়া ঘন জঙ্গলে ঘেরা নীলকমল লেক। স্থানীয়রা বারবার বলছিল, ওখানে রাত কাটিও না বাচ্চারা, লেকতে জীবিত। আমরা তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভাবছিলাম ওসব কুসংস্কার, গ্রামের লোকের গল্প। কিন্তু এখন বুঝি আমাদের সবচেয়ে বড় ভুল ছিল সেই বৃদ্ধের কথা না শোনা। রহমানের গলা তখনও কাঁপছে। সে বলে, বৃদ্ধটা বলেছিল সূর্য ডোবার পর নীলকমলে কোনো প্রাণী থাকে না, ওখানে থাকে শুধু ছায়া, মৃত মানুষের ছায়া। কিন্তু আমরা তো হেসেই উড়িয়ে দিয়েছিলাম। সন্ধ্যা নামার আগে পৌঁছেছিলাম লেকের ধারে। দূর থেকে লেকটা ছিল এক অদ্ভুত সৌন্দর্য। পানির রং এমন গভীর নীল যেন রাত নামার আগেই অন্ধকার নেমে এসেছে তাতে। কিন্তু কাছে যেতেই বোঝা গেল এটা কোনো সাধারণ লেক নয়। পানি নিস্তব্ধ, কিন্তু মনে হচ্ছিল ভেতরে কিছু নড়ছে। চোখ সরালেই হালকা তরঙ্গ উঠছে, যেন কেউ অদৃশ্যভাবে হাত বুলিয়ে যাচ্ছে জলের ওপর। গাছগুলো এত ঘন আর উঁচু যে সূর্যের শেষ আলো মাটিতে পৌঁছাতে পারছিল না। বাতাসে একটা ভারী গন্ধ, পচা শ্যাওলার সাথে যেন ভেজা মাটির দম বন্ধ করা গন্ধ মিশে আছে। চারপাশে নীরবতা এত গভীর যে নিজের শ্বাসের শব্দ ভয় ধরিয়ে দিচ্ছিল। নিলয় বলল, এই জায়গাটা একটু অদ্ভুত না? তানিয়া হাসার চেষ্টা করল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। লেকের পাড়ে পা রাখতেই মাটি যেন একটু নরম হয়ে গেল, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। দূরে এক গাছের গুঁড়ির ফাঁক দিয়ে কিছু একটা নড়ল। আমরা তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু কিছু একটা আমাদের দিকে তাকিয়ে আছে, সেই অনুভূতিটা স্পষ্ট ছিল। বাতাস থেমে গেল হঠাৎ, সব পোকামাকড়ের শব্দ বন্ধ। মনে হচ্ছিল পুরো জঙ্গল নিঃশ্বাস আটকে রেখেছে। প্রিয়া বলল, এ কেমন নীরবতা! আর তখনই লেকের পানিতে এক চিলতে ঢেউ উঠল, কোনো বাতাস ছাড়াই। ঢেউটা তীর ছুঁয়ে মিলিয়ে গেল, কিন্তু রেখে গেল এক ঠান্ডা শিহরণ। রহমান বলল, সেদিন সূর্য ডোবার আগে আমাদের ফিরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা হেসেছিলাম, মজা করেছিলাম, ক্যাম্প বসিয়েছিলাম। তার কণ্ঠ ভারী হয়ে এলো। আমরা জানতাম ওই নীল জল শুধু সৌন্দর্য নয়, ওটা এক চোখ, আমাদের দিকে তাকিয়ে থাকা এক অভিশপ্ত চোখ। প্রথম রাতটা কেটে যাচ্ছিল হাসি ঠাট্টা আর গান গেয়ে। লেকের ধারে আগুনের লালচে আলোয় 6টি মুখ জ্বলজ্বল করছিল। চারপাশে নিস্তব্ধ বন, দূরে পোকামাকড়ের হালকা গুঞ্জন, সবকিছুই তখন স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু রাত যত গাঢ় হলো, আগুনের আলো তত ছোট হতে লাগলো, আর অন্ধকার যেন আরও কাছে এসে বসে পড়ল। হঠাৎ বাতাসে একটা অদ্ভুত শোঁ শব্দ ভেসে এলো। প্রথমে তারা ভেবেছিল হয়তো গাছের পাতার আওয়াজ বা কোনো পাখি উড়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই শোনা গেল নরম ফিসফিসানি, খুব নিচু স্বরে, যেন কেউ গাছের আড়াল থেকে নাম ধরে ডাকছে। কখনো কাছে আসে, আবার দূরে সরে যায়, তারপর আবার ফিরে আসে। একটা ছন্দহীন অস্থির ফিসফিসানি। শুনছ? তানিয়া কাঁপা গলায় বলল। সাগর উত্তর দিল না। আগুনের আলোতে তার মুখ দেখা যাচ্ছিল, চোখ স্থির, ঠোঁট শুকিয়ে গেছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আগুনের শিখা যেন কারো অদৃশ্য হাত নেড়ে নিভিয়ে দিতে চাইছে। লেকের দিক থেকে হালকা কুয়াশা ভেসে এসে চারপাশ ঘিরে ফেলল, আর সেই কুয়াশার মধ্যে যেন কিছু নড়ছে, অদ্ভুত ছায়া, এক মুহূর্তে লম্বা, পরের মুহূর্তে ছোট, যেন কোনো আকার খুঁজে ফিরছে। রহমান ধীরে বলল, ওটা বাতাস নয়। তার কণ্ঠে কাঁপন। ফিসফিসানি এবার আরও স্পষ্ট হলো। কেউ যেন খুব ধীরে, খুব কাছে এসে বলছে, ফিরে যাও, অথবা দেরি হয়ে গেছে। তারা কেউই একে অপরের চোখে তাকাতে পারছিল না। নিলয় হঠাৎ পেছন ফিরে তাকালো, তারপর চমকে উঠল। কেউ গেল ওই দিকে, কিন্তু ওখানে কিছুই নেই।
শুধু হালকা কুয়াশা আর লেকের মৃদু ঢেউ। রাতের নিস্তব্ধতার মধ্যে তখন প্রতিটি শব্দ ভয়ঙ্কর মনে হচ্ছিল। চুলকানি, হঠাৎ ঘাড়ে ঠান্ডা স্পর্শ, কারো নিঃশ্বাসের মতো হালকা বাতাস। কিন্তু আশেপাশে কেউ নেই, শুধু তাদের ছায়া আগুনের আলোতে কাঁপছে। তাদের মধ্যে কেউ কিছু বলতে চাইলেও কণ্ঠে গলা উঠে আসছিল না। হৃদস্পন্দন এত জোরে বাজছিল যে নিজের শ্বাসের শব্দই অচেনা লাগছিল। বাতাসে যেন ভারী কিছু ছড়িয়ে পড়েছে, একটা চাপা গন্ধ, পচা পানির মতো, সাথে ভেজা মাটির গন্ধ, যেন অনেক দিন ধরে কেউ সেখানে শুয়ে আছে। নীলকমল লেকের পানি তখন অদ্ভুতভাবে নীল নয়, কালচে অন্ধকার। আর মনে হচ্ছিল লেক নিজেই শ্বাস নিচ্ছে, তাদের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে। পরের দিন সকালে নুসরাতের মুখে সেই আতঙ্ক স্পষ্ট, চোখ লাল, ঠোঁট শুকনো। কাল রাতে কেউ আমার কানের কাছে শ্বাস ফেলছিল, সে বলল ধীরে। এক মুহূর্তের জন্য বাতাস থেমে গেল যেন। সবাই স্থির হয়ে তাকালো তার দিকে। তার চোখে ছিল এমন এক ভয় যা শুধু দেখা যায় না, অনুভব করা যায়। শুধু নরম বাতাস আর ক্যাম্প ফায়ারের ধোঁয়া চারপাশে ঘুরছিল। আগুনের হালকা শব্দ, কাঠের চিরচির আওয়াজে ছায়াগুলো নাচছিল মাটিতে। কিন্তু নুসরাতের মুখ ফ্যাকাশে। সে হঠাৎ চুপ হয়ে গেল, চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকারের দিকে। কি হলো? তানিয়া জিজ্ঞেস করল। নুসরাত ধীরে কাঁপা কণ্ঠে বলল, কারো শ্বাসের গরম বাতাস ঠিক কানের কাছে। সবাই হেসে উঠল প্রথমে। তুমি হয়তো ঘুমিয়ে পড়ছিলে, নিলয় বলল হেসে। কিন্তু নুসরাতের চোখ তখনও স্থির, ঠোঁট শুকনো, হাত দুটো কাঁপছে। না, সে ফিসফিস করল, আমি শুনেছি, অনুভব করেছি, সে আমার খুব কাছেই ছিল। হঠাৎ বাতাসে একটা ঠান্ডা ঢেউ বইল। আগুনের শিখা এক মুহূর্তে নিভে যাবার মতো নেচে উঠল। লেকের দিক থেকে ভেসে এলো হালকা গন্ধ, পচা পানির মতো, কিন্তু তাতে যেন মিশে আছে কিছু পুরনো কবরের গন্ধ। চারপাশ নিস্তব্ধ, কেউ কথা বলছে না। শুধু দূরের গাছের ভেতর থেকে ভেসে আসছে ফিসফিস শব্দ। মনে হচ্ছিল কেউ নাম ধরে ডাকছে, খুব ধীরে, খুব কাছ থেকে। তুমি শুনছ? রহমান ফিসফিস করল। সাগর মাথা নাড়ল। না, ওটা বাতাস না। একটা ছায়া তখন লেকের ধারে নড়ে উঠল। এক মুহূর্তের জন্য সবাই দেখল কেউ দাঁড়িয়ে আছে, একেবারে স্থির, মুখ দেখা যায় না। তারপর হঠাৎ অদৃশ্য। সবাই আতঙ্কে একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বলল না, শুধু নিঃশব্দ শ্বাসের শব্দ আর আগুনের শেষ কয়েকটা কণা নিভে যেতে লাগলো। রাতের বাকি সময়টা কেউ আর ঘুমোতে পারেনি। যখনই চোখ বন্ধ করছিল মনে হচ্ছিল কেউ পেছনে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ চুলখানি, হালকা স্পর্শ, যেন অদৃশ্য আঙুল কেউ ঘাড় বেয়ে নেমে যাচ্ছে। কিন্তু কেউ ছিল না। বাতাসে এক ধরনের ভারী চাপা নীরবতা, যা কানে শুনতে নয়, হৃদয়ে অনুভব করা যায়। আর সেই মুহূর্তে তারা বুঝল, নীলকমল লেক শুধু পানি নয়, এখানে কিছু আছে যা দেখা যায় না, কিন্তু প্রতিটি শ্বাসের সঙ্গে তাদের ভেতরে ঢুকে যাচ্ছে। শুধু নরম বাতাস আর ক্যাম্প ফায়ারের ধোঁয়া চারপাশে ঘুরছিল। আগুনের হালকা শব্দ, কাঠের চিরচির আওয়াজে ছায়াগুলো নাচছিল মাটিতে। কিন্তু নুসরাতের মুখ ফ্যাকাশে। সে হঠাৎ চুপ হয়ে গেল, চোখ একদৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকারের দিকে। কি হলো? তানিয়া জিজ্ঞাসা করল। নুসরাত ধীরে কাঁপা কণ্ঠে বলল, কারো শ্বাসের গরম বাতাস ঠিক কানের কাছে। সবাই হেসে উঠল প্রথমে। তুমি হয়তো ঘুমিয়ে পড়ছিলে, নিলয় বলল হেসে। কিন্তু নুসরাতের চোখ তখনও স্থির, ঠোঁট শুকনো, হাত দুটো কাঁপছে। না, সে ফিসফিস করল, আমি শুনেছি, অনুভব করেছি, সে আমার খুব কাছেই ছিল। হঠাৎ বাতাসে একটা ঠান্ডা ঢেউ বইল। আগুনের শিখা এক মুহূর্তে নিভে যাবার মতো নিচের উঠল। লেকের দিক থেকে ভেসে এলো হালকা গন্ধ, পচা পানির মতো, কিন্তু তাতে যেন মিশে আছে কিছু পুরনো কবরের গন্ধ। চারপাশ নিস্তব্ধ, কেউ কথা বলছে না। শুধু দূরের গাছের ভেতর থেকে ভেসে আসছে ফিসফিস শব্দ।
মনে হচ্ছিল কেউ নাম ধরে ডাকছে, খুব ধীরে, খুব কাছ থেকে। তুমি তুমি শুনছ? রহমান ফিসফিস করল। সাগর মাথা নাড়ল। না, ওটা বাতাস না। একটা ছায়া তখন লেকের ধারে নড়ে উঠল। এক মুহূর্তের জন্য সবাই দেখল কেউ দাঁড়িয়ে আছে, একেবারে স্থির, মুখ দেখা যায় না। তারপর হঠাৎ অদৃশ্য। সবাই আতঙ্কে একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বলল না, শুধু নিঃশব্দ শ্বাসের শব্দ আর আগুনের শেষ কয়েকটা কণা নিভে যেতে লাগলো। রাতের বাকি সময়টা কেউ আর ঘুমাতে পারেনি। যখনই চোখ বন্ধ করছিল মনে হচ্ছিল কেউ পেছনে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ চুলকানি, হালকা স্পর্শ, যেন অদৃশ্য আঙুল কেউ ঘাড় বেয়ে নেমে যাচ্ছে, কিন্তু কেউ ছিল না। বাতাসে এক ধরনের ভারী চাপা নীরবতা, যা কানে শুনতে নয়, হৃদয়ে অনুভব করা যায়। আর সেই মুহূর্তে তারা বুঝল নীলকমল লেক শুধু পানি নয়, এখানে কিছু আছে যা দেখা যায় না, কিন্তু প্রতিটি শ্বাসের সঙ্গে তাদের ভেতরে ঢুকে যাচ্ছে। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে সবাই একে একে ঘুম থেকে উঠল, কিন্তু হঠাৎ প্রিয়া চিৎকার করে উঠল, নুসরাত কোথায়? সবাই দৌড়ে গেল তার স্লিপিং ব্যাগের দিকে। ব্যাগটা ফাঁকা, কম্বলটা কুঁচকানো, যেন কেউ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে বা টেনে নেওয়া হয়েছে জোর করে। চারপাশে কোথাও নুসরাতের কোনো চিহ্ন নেই। লেকের ধারে গিয়ে রহমানের পা থমকে গেল। নরম ভেজা মাটির উপর পড়ে আছে একটি জুতো, নুসরাতের। ভিজে, কাদা লেগে আছে তাতে, আর চারপাশে হালকা ধোঁয়াটে কুয়াশা ঘুরছে। কিন্তু জুতোটার পাশে তারা যা দেখল তা যেন দুঃস্বপ্ন থেকেও অচিন। মাটিতে ছোট ছোট পায়ের ছাপ, শিশুর মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, সরু, আর একটাই ভেতরের দিকে মোচড়ানো দাগ, যেন কেউ পায়ের বদলে হাত দিয়ে হেঁটেছে। আর প্রতিটি ছাপের শেষে কাদা হালকা নাচের মতো ছড়িয়ে গেছে, যেন কিছু একটা আনন্দে পাগল হয়ে লাফাচ্ছিল। তারা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। কোনো পাখির ডাক নেই, বাতাসও থেমে গেছে। শুধু দূরের লেকের পানি অদ্ভুতভাবে কেঁপে উঠছিল, যেন কিছু একটা ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে। সন্ধ্যা নামার আগেই আকাশ অস্বাভাবিক ধূসর হয়ে গেল। লেকের ওপর পাতলা কুয়াশা গড়িয়ে আসছে, একেবারে নিঃশব্দে। বাতাসে একটা হিমেল গন্ধ, পচা শ্যাওলা, মৃত ফুল আর ভেজা মাটির মিশ্রণ। ঠিক তখনই তানিয়া কাঁপা কণ্ঠে বলল, ওটা দেখো। সবাই তাকিয়ে রইল। লেকের ওপরে কেউ দাঁড়িয়ে আছে, নুসরাত। কিন্তু সে আর আগের মতো নয়। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই, কোনো আলো নেই, শুধু ফাঁকা শূন্যতা। মুখে একটুও অভিব্যক্তি নেই, যেন সব কিছু থেকে বিচ্ছিন্ন এক মৃত পুতুল। সে পানির উপর দিয়ে ধীরে ধীরে হাঁটছিল, আর প্রতিটি পায়ের নিচে লেকের পানি সামান্য কাঁপছিল, কিন্তু কোনো ঢেউ হচ্ছিল না। তার চুলগুলো বাতাসে উড়ছে না, বরং স্থির, ভারী, যেন পানির ভেতর থেকেও কেউ টানছে নিচের দিকে। রহমান ফিস করে বলল, ওটা নুসরাত না। কিন্তু বাক্যটা শেষ করার আগেই নুসরাত মাথা তুলল, সোজা তাদের দিকে তাকালো। তার মুখ থেকে বেরোলো এক অদ্ভুত শব্দ, না পুরো মানুষই, না পুরো প্রাণীর মতো, একটা টানা ফিসফিসানি, যেন শত শত গলা একসাথে বলছে, আমাদের সঙ্গে এসো। পরের মুহূর্তেই সে হঠাৎ নিঃশব্দে নিচে ডুবে গেল। কোনো ছিটা নেই, কোনো ফেনা নেই, শুধু লেকের ওপর ঘন কুয়াশা ছড়িয়ে পড়ল। সেই কুয়াশার মধ্যে যেন ছায়ারা নড়ছে। কখনো মনে হচ্ছিল ছোট ছোট হাত লেকের ভেতর থেকে বাইরে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। তারা স্থির দাঁড়িয়ে রইল, কেউ চিৎকার করল না, শুধু নিঃশব্দে সবাই বুঝল নুসরাত হারিয়ে যায়নি। সে এখন নীলকমল লেকের অংশ, আর লেকটা এখন তাদের নাম জানে। রাত তখন একেবারে নিস্তব্ধ। লেকের চারপাশে ঘন কুয়াশা, আকাশে চাঁদও নেই, শুধু ঘন অন্ধকার আর ঠান্ডা বাতাসের ধীরে ধীরে গায়ে লেগে থাকা শীতলতা। টেন্টের ভিতর সবাই গাদাগাদি করে বসে আছে, কারো মুখে কথা নেই, শুধু আগুনের শেষ আলোটা নিভে যাওয়ার অপেক্ষা।
হঠাৎ একটা সাঁই সাঁই শব্দ। মাটির ওপরে কেউ হাঁটছে, না ভাসছে। পায়ের চাপ নেই, শুধু হালকা দুলুনি, যেন বাতাসে ভাসমান কোনো ভারী দেহ চারপাশে ঘুরছে। রহমান নিঃশব্দে বলল, শোনো। সবাই কান খাড়া করল। বাইরে কিছু একটা টেন্টের চারপাশে ঘুরছে। তারপর একটা ছায়া। টেন্টের কাপড়ে স্পষ্ট দেখা গেল মানুষের মতো আকার, কিন্তু মুখ নেই। আরেকটা ছায়া এসে পাশে দাঁড়ালো, তারপর আরেকটা, তারপর আরো অনেকগুলো। ছায়াগুলো টেন্টের চারপাশে নড়ছে, কাপড়ে চাপ দিচ্ছে, আঁচড় কাটছে, যেন কেউ টেনে নিতে চাইছে ভিতরের মানুষগুলোকে। প্রতিটি আঁচড়ের সাথে কাপড়ের ওপর লম্বা দাগ পড়ছে, আর বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত গন্ধ, মৃত্তিকার মতো, কিন্তু তাতে মিশে আছে পুরনো রক্ত আর পচা ফুলের গন্ধ। নিলয় টর্চ জ্বালাতেই আলো পড়ল টেন্টের একপাশে। টেন্টের কাপড়ের উপর একটা হাতের ছাপ, লম্বা আঙুল, সরু নখ, যেগুলো ধীরে ধীরে ভিতরের দিকে চাপ দিচ্ছে। তারা পেছনে সরে এলো, কেউ নিঃশ্বাস নিল না। বাইরে থেকে ভেসে এলো মৃদু ফিসফিসানি, তোমরা কেন এসেছ? আমরা অনেক দিন অপেক্ষা করছি। তোমাদের মধ্যে একজন ইতিমধ্যেই আমাদের। ফিসফিসগুলো একসাথে মিলেমিশে এমন এক শব্দে পরিণত হলো যা মানুষ বুঝতে পারে না, শুধু অনুভব করে। মাথার ভেতর, হাড়ের নিচে, ত্বকের ওপর। তানিয়া হঠাৎ উঠে দাঁড়ালো, চোখ ফাঁকা, কণ্ঠ কাঁপছে। ওরা আমার সঙ্গে কথা বলছে। তার চুল এলোমেলো, শরীর ঘামে ভিজে। ওরা বলছে আমরা চিরকালের জন্য এখানে আটকে আছি। তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল, একটা কর্কশ, মানবিকতার সীমা ছাড়ানো চিৎকার। টেন্টের বাতাস ভারী হয়ে গেল, কাপড় কাঁপছে, বাইরের ছাড়াগুলো যেন আনন্দে নাচছে। ভোরের আলো আসার আগে তানিয়া চুপ হয়ে গেল। তার পাশে শুধু মাটিতে একটা ঠান্ডা দাগ, যেন কেউ অদৃশ্যভাবে তাকে টেনে নিয়ে গেছে। রাত পার হয়ে সকালে তারা বাইরে বেরোলো। লেকের ধারে ভেজা মাটিতে পড়ে আছে তানিয়ার স্কার্ফ, ভিজে, রক্তে লাল। তন্তুগুলো কাদা আর রক্তে মিশে গেছে। কোনো পায়ের ছাপ নেই, কোনো দাগ নেই, শুধু একটা দীর্ঘ টানার চিহ্ন, যা সোজা নেমে গেছে পানির দিকে। লেকের পানি তখন শান্ত, নিস্তব্ধ, কিন্তু একটু ভালো করে তাকালেই দেখা গেল পানির নিচে কিছু একটা নড়ছে, ধীরে, ভেসে, যেন তানিয়ার চুল বা কিছু একটার ছায়া। বাতাসে কুয়াশা আরো ঘন হয়ে এলো। সাগর কাপা গলায় বলল, ওরা একজন করে নিচ্ছে। আর সেই মুহূর্তে লেকের গভীর থেকে একটা বুদবুদ উঠল, আর তার সঙ্গে শোনা গেল তানিয়ার ফিসফিস কণ্ঠ, আমি এখনো এখানে। এখন শুধু 4 জন বাকি, রহমান, সাগর, নিলয় আর প্রিয়া। তারা পালাতে চাইল, কিন্তু লেকের চারপাশের জঙ্গল যেন বেঁচে আছে। গাছগুলো নিজের অবস্থান বদলাচ্ছিল। এক মুহূর্তে যে পথটা ছিল সামনে, পরের মুহূর্তে সেটা অদৃশ্য। পেছনে তাকালে দেখা যায় গাছের কাণ্ডগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে, যেন কেউ ইচ্ছে করে পথ বন্ধ করছে। বাতাসে ভাসছে অদ্ভুত গন্ধ, ভেজা কাঠ, পচা পানি আর কিছু একটা পোড়া। কুয়াশা ধীরে ধীরে নেমে আসছে তাদের গায়ে, যেন ঠান্ডা আঙুল কেউ ঘাড় বেয়ে নামিয়ে দিচ্ছে। চারদিকে কোনো শব্দ নেই, তবু নীরবতাটা কানে বাজছে। একটা ঘন, অস্বস্তিকর, চাপা আওয়াজ, যেন কেউ শ্বাস নিচ্ছে খুব কাছে। অন্ধকার আরও ঘন হতে থাকল। তারা দৌড়াতে দৌড়াতে একটা পুরনো কাঠের কুটির দেখতে পেল। ভাঙা দরজা, জানালাগুলো অর্ধেক খোলা, ভেতরে ধুলো আর পচা গন্ধে ভরা বাতাস। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিল তারা। ভেতরের নিস্তব্ধতা ছিল অস্বাভাবিক। পুরনো মেঝে কাঁপছে, টেবিলের ওপর জং ধরা লণ্ঠন উল্টো পড়ে আছে, আর কোণের ভাঙা আয়নাটা
অন্ধকারে একটুখানি আলো প্রতিফলিত করছে। রহমান টর্চ জ্বালাতেই আলোটা আয়নার দিকে পড়ল, আর তারা সবাই স্থির হয়ে গেল। আয়নায় নিজেদের প্রতিবিম্ব নয়, বরং তাদের পেছনে কিছু দাঁড়িয়ে আছে, মানুষের আকারের ছায়া। কিন্তু মুখ নেই, চোখ নেই, শুধু শূন্যটার মতো গভীর কালো দাগ। তারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু টর্চ ঘোরালে কেউ নেই। আয়নায় আবার তাকালে ওরা আগের চেয়ে কাছে। নীলা হঠাৎ শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল, হাত কাঁপছে। আমি আমি ওদের কথা শুনতে পাচ্ছি, সে বলল কাঁপা গলায়। ওরা বলছে আমাদের দরকার সঙ্গী, চিরকালের সঙ্গী। তার কণ্ঠটা ধীরে ধীরে বদলে গেল, গভীর, ভারী, যেন আর নিজের নয়। রহমান চিৎকার করে বলল, নীলয়, টর্চটা দে। কিন্তু তখন নীলয় এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার চোখে টর্চের আলো পড়ল, চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে, শূন্য, যেন ভেতরে কেউ নেই। সে ফিসফিস করে বলল, ওরা এখন আমার ভিতরে। তারপর টর্চটা ছুঁড়ে ফেলে দিয়ে সে দরজা খুলে দৌড়ে গেল বাইরে। কুয়াশার মধ্যে মিলিয়ে গেল তার ছায়া। শুধু গাছের ভেতর থেকে শোনা গেল তার শেষ চিৎকার, একটা অমানুষিক ছেঁড়া কণ্ঠের শব্দ, যা মানুষের নয় কিন্তু বেদনায় ভরা, যেন কেউ তাকে টেনে নিচ্ছে অন্ধকারের গভীরে। তারপর আবার নিস্তব্ধতা। রহমান আর সাগর একে অপরের দিকে তাকালো। দুজনের মুখ শুকনো, নিঃশ্বাস ভারী। বাইরে কুয়াশা আরও ঘন হয়ে গেছে, আর কুটিরের দেয়ালের ওপারে শোনা যাচ্ছে মৃদু আঁচড়ানোর শব্দ, ধীরে ধীরে, ক্রমশ জোরে। ছায়াগুলো ফিরে এসেছে, তাদের পায়ের নিচে মেঝে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বাতাসে ঘুরছে ফিসফিসানি। একসাথে শত শত কণ্ঠ, যেন মাটি, গাছ, লেক, বাতাস সবাই একসঙ্গে বলছে, তোমরাও আমাদের সঙ্গে এসো, চিরকালের সঙ্গী। আর তখনই ভাঙা জানালার ফাঁক দিয়ে কিছু একটা ভেতরে ঢুকল, অদৃশ্য কিন্তু অনুভূতিতে স্পষ্ট। বাতাস হঠাৎ জমে গেল, টর্চ নিভে গেল, আর কুটিরের ভেতর নেমে এলো এমন এক অন্ধকার, যা চোখে নয়, হৃদয়ে ছড়িয়ে পড়ে। শুধু রহমান ও সাগর বাকি। দুজনেই ক্লান্ত, চোখে আতঙ্কের ছায়া, কণ্ঠে কাঁপন। লেকের ধারে বসে আছে তারা। পানি নিস্তব্ধ, কিন্তু তলদেশে যেন কিছু নড়ছে। বাতাস ভারী, কুয়াশা এত ঘন যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল লেকটা শ্বাস নিচ্ছে, ধীরে, গভীর, আর সেই শব্দ তাদের বুকের ভেতর প্রতিধ্বনি তুলছে। হঠাৎ রহমান টের পেল কিছু একটা ঠিক নেই। সে পানির দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল। তাদের প্রতিফলন নেই, বরং দেখা যাচ্ছে 6টি ছায়া, 4টি পরিচিত আর 2টি অপরিচিত। সবাই মুখহীন, চোখহীন, শুধু শূন্যতার মতো ফাঁকা গহ্বর। নুসরাত, তানিয়া, নীলয়। তাদের ছায়াগুলো ধীরে ধীরে পানির ভেতর থেকে উঠছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ডেকে আনছে অন্ধকারের গহ্বর থেকে। তাদের মাথা কাত, ঠোঁট নড়ছে না, তবু একটা ফিসফিসানি কানে বাজছে, আমাদের সঙ্গে এসো, চিরকালের সঙ্গী হও। সাগর হঠাৎ কাপা গলায় বলল, রহমান, ওরা আমাদের দিকেই আসছে। তারপরই পানি নড়ে উঠল, বুদবুদ উঠছে, তরঙ্গ ছড়িয়ে পড়ছে চারপাশে। আর সেই তরঙ্গের নিচে কিছু হাতের মতো আকৃতি, যেন মাটির নিচ থেকে কেউ উঠে আসছে। রহমান আর সাগর দৌড়াতে লাগলো। পায়ের নিচে ভেজা মাটি পিছলাচ্ছে, গাছের ডাল মুখে লাগছে, আর পিছন থেকে ভেসে আসছে হাজারো পায়ের শব্দ, নরম, দ্রুত আর ভয়ানকভাবে কাছাকাছি। লেকের চারপাশের পথ বদলাচ্ছে, গাছগুলো ঘুরে দাঁড়াচ্ছে, যেন বনের মধ্যেই এক গোলকধাঁধা তৈরি হচ্ছে। আকাশের আলো নিভে যাচ্ছে, শুধু কুয়াশার ভেতর অদ্ভুত নীল আভা জ্বলছে। লেকের সেই নীলকমল ফুলগুলো এখন রক্তিম আলো ছড়াচ্ছে, যেন জীবন্ত চোখ তাদের দিকে তাকিয়ে আছে। অবশেষে তারা একটা পুরনো পাথরের রাস্তা খুঁজে পেল। হাঁপাতে হাঁপাতে পিছনে তাকাতেই তারা স্থির হয়ে গেল। লেকের ধারে দাঁড়িয়ে আছে তাদের 3 বন্ধু, নুসরাত, তানিয়া, নীলয়। গলা পর্যন্ত পানি, দেহ নিথর, কিন্তু মুখে সেই অমানুষিক হাসি। ঠোঁটের কোনো নড়াচড়া নেই, তবু হাসিটা ছড়িয়ে পড়ছে বাতাসে, যেন মৃত্যুই হাসছে। তাদের চোখ ফাঁকা, মুখহীন তবু চেনা। আর পানির নিচ থেকে উঠছে আরও ছায়া, অনেকগুলো, অসংখ্য। বাতাসে ঠান্ডা ছড়িয়ে পড়ছে, ফিসফিসানি আবার শোনা যাচ্ছে, তোমরাও তো আমাদেরই মতো, এবার আমাদের সঙ্গে এসো। রহমান ও সাগর পাগলের মতো দৌড়াতে লাগলো।
লেক ধীরে ধীরে পিছনে মিলিয়ে গেল, কিন্তু তাদের কানে বাজতে থাকলো সেই হাসি, শীতল, গভীর আর শেষহীন। সেদিন তারা বেঁচে ফিরেছিল, কিন্তু সেই রাতের পর রহমান আর সাগর কেউ আর আগের মতো ছিল না। পানিতে তাদের প্রতিফলন দেখা যায় না। আয়নায় মাঝে মাঝে তিনটি মুখ দেখা যায়, নুসরাত, তানিয়া, নিলয়, হাসছে ধীরে, যেন বলছে, নীলকমল এখন তোমার ভেতরেও বেঁচে আছে। রহমান ও সাগর দৌড়াচ্ছে অন্ধকার, কুয়াশা আর মৃত বাতাসের ভেতর দিয়ে। তাদের নিঃশ্বাস ভাঙছে, পায়ের তলা কাঁপছে, কিন্তু লেকের ফিসফিসানি যেন পিছন থেকে টেনে ধরছে, থেমো না, এখানেই থেকো, আমাদের সঙ্গী হও। গাছের ডাল মুখে লাগে, মাটি কাঁপে, আর হঠাৎ এক মুহূর্তের জন্যে তারা শুনল তাদের পেছনে নিজেদের নাম কেউ ডাকছে, নরম, পরিচিত কিন্তু শীতল কণ্ঠে। রহমান, সাগর, ফিরো। দুজনেই থমকে দাঁড়ালো। সাগর কাঁপা কণ্ঠে বলল, তুমি শুনলে? রহমান কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটি ঠান্ডা হাত স্পর্শ করল তার কাঁধে। সে ঘুরে তাকালো, কেউ নেই, শুধু বাতাস কাঁপছে আর লেকের পানি নরমভাবে ঢেউ তুলে হাসছে, একটা হাসি যা শব্দহীন, তবু বুকের ভেতর কাঁপন তোলে। তারা জানত পালানো মানে এখন কেবল দেহের মুক্তি। মন, আত্মা, ছায়া সবই লেকের মধ্যে থেকে গেছে। তবু তারা দৌড়ালো, যতক্ষণ না দূরে দেখা গেল সকালের আলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা বাইরে এলো, জীবিত কিন্তু সম্পূর্ণ নয়। পানিতে, আয়নায়, এমনকি নিজেদের ছায়ায় তারা পুরোপুরি প্রতিফলিত হয় না, সবসময় কিছু অংশ অনুপস্থিত। রহমান বলল, আমাদের একটা অংশ ওখানেই রয়ে গেছে। সাগর ধীরে উত্তর দিল, না রহমান, ওটা এখন আমাদের সঙ্গে আছে। তাদের চোখে তখনও সেই ফাঁকা আতঙ্ক, যেন ছায়ার ভেতর কিছু একটা নড়ছে। রাতের পর রাত তারা ঘুমোতে পারেনি। প্রতিবার আয়নায় তাকালে তাদের পাশে দেখা যেত আরও তিনটি মুখ, হাসছে, চোখ ফাঁকা, মুখ ফাঁকা, কিন্তু হাসিটা ছিল লেকের মতোই, শীতল, নীল আর জীবন্ত। এখনও স্থানীয়রা বলে, নীলকমল লেকে কেউ সূর্য ডোবার পর থাকে না, কারণ যখন আলো নিভে যায় লেক তার সঙ্গী খুঁজে বেড়ায়, 6টি ছায়া হয়ে। আর যদি কোনো রাতে তুমি আয়নায় তাকিয়ে দেখো তোমার প্রতিফলনের পাশে কেউ দাঁড়িয়ে হাসছে, তাহলে বুঝে নিও নীলকমল লেক এখন তোমারও অংশ হয়ে গেছে। রহমান ও সাগর ফিরে এসেছে, কিন্তু তাদের ছায়া নয়। লেকের গভীরে এখনও নড়ছে 6টি মুখহীন অবয়ব, চোখহীন তবু তাকিয়ে আছে, ঠোঁটহীন তবু হাসছে। এখন যখনই রহমান বা সাগর আয়নায় তাকায়, তাদের পিছনে দেখা যায় আরও 4টি ছায়া, চুপচাপ, স্থির, অপেক্ষায়। পানিতে প্রতিফলন, জানালার কাচ, অন্ধকারে ঘরের কোণ, যেখানেই আলো পড়ে সেখানে দেখা যায় সেই 6টি ছায়া, যারা ফিসফিস করে ডাকে, আমাদের সঙ্গে এসো, নীলকমল এখনো তোমার অপেক্ষায়। এখন প্রশ্ন হলো, আপনি যদি সেখানে পৌঁছান, লেকের কুয়াশা আর ফিসফিসানি শুনেন, কি আপনি পালাতে পারবেন, নাকি আপনারও ছায়া সেখানে আটকে যাবে? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।